রাজকুমার, রাজকুমার। কে রে? এই তোতা, তুই আমাকে কেন ডাকছিস? একটা খবর দিতে এসেছি রাজকুমার। কি খবর? রাজবধূ রূপালী তিনি এখন সুস্থ হয়ে গেছেন। তুই কিভাবে বুঝলি? ও তাই বুঝি, কিন্তু আমি এখন যেতে পারবো না। আমি রাজকন্যা সোনালীর জন্য অপেক্ষা করছি। রাজকন্যা সোনালীর সাথে পরেও কথা বলতে পারবেন, কিন্তু রাজবধূর সাথে আপনার এখন দেখা করা উচিত। তাছাড়া রাজকন্যা সোনালীর আসতে দেরি হবে। আমি দেখে এলাম উনি কেবল ওনার চুলে চিরুনি করছে। মানে কেবল চুলে চিরুনি করছে? তাহলে তো আসতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাই বলছি এখানে অপেক্ষা না করে আমার সাথে চলুন, এতে আপনারও সময় বেঁচে যাবে। বেশ, চলো। রাজকুমার মেহমিদ তোতার সাথে রূপালীর কক্ষে যায়। রূপালী রাজকুমার মেহমিদকে দেখে খুব খুশি হয়। রাজকুমার, আপনি এসেছেন? হ্যাঁ, আসলাম। তোতার কাছে শুনলাম তুমি নাকি সুস্থ হয়ে গেছো। তোমার বিবর্ণতা কেটে গিয়ে নাকি লাবণ্যতা ফিরে এসেছে। হ্যাঁ রাজকুমার, আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি। আগের মতোই লাবণ্যময়ী হয়ে উঠছো। তাহলে রাজকুমার, আমার এবারে কক্ষ থেকে বের হওয়ার অনুমতি দিন। এভাবে একা একা কক্ষে থাকতে থাকতে আমার যে দম বন্ধ হয়ে আসে। আমি জানি যে আপনি আগের মতো আমাকে আর ভালোবাসেন না। আমাকে ঘিরে আপনার মনে আগের মতো মায়াও নেই। কিন্তু আমাকে সাধারণ একজন মানুষের চোখে অন্তত দেখুন। আমাকে আমার কক্ষ থেকে বের হওয়ার অনুমতি দিন দয়া করে। বেশ, আজ থেকে তুমি কক্ষ থেকে বের হতে পারবে। অনুমতি দিলাম তোমাকে। ধন্যবাদ রাজকুমার। বলছিলাম, আর কিছুক্ষণ আমার সাথে কথা বলুন না। অনেক দিন আপনার সাথে শান্তি করে বসে কথা বলা হয়নি। ওদিকে রাজকন্যা সোনালী রাজ উদ্যানে গিয়ে দেখে রাজকুমার সেখানে নেই। কি ব্যাপার, কি লাবণ্য? রাজকুমার কোথায় গেল? ওনার তো আমার জন্য এখানেই অপেক্ষা করার কথা। আমার মনে হয় রূপালীর কাছে গেছেন তিনি। রূপালীর কাছে? সেটা কি করে হয়? রূপালীকে ঘিরে রাজকুমারের মনে যে বিষ আমি ঢেলেছি, এরপর তিনি রূপালীর কাছে যাবে? যেতেই পারে রাজকন্যা, ভুলে যাবেন না রূপালী ওনার স্ত্রী, আর স্ত্রীর প্রতি দায়িত্ববোধ থেকে হলেও তিনি যেতেই পারেন। এই কথা শুনেই সোনালী রেগে গেল আর রাগের বশে উদ্যানের একটি গাছ উপড়ে ফেলে দিল। আর এতে করে প্রকৃতি কন্যা রেগে গেল। এই রাজকন্যার এত অহংকার! ও যেভাবে ওর বোনের সাথে অন্যায় করেছে, সেভাবে গাছেদের সাথেও অন্যায় করছে। না, একে তো শায়েস্তা করতেই হবে। রাজকন্যার নিজের রূপ নিয়ে খুব গুমোট, তাই না? ওর সুন্দর রূপকেই আমি কুৎসিত করে দেব। তখনই প্রকৃতি কন্যা রাগ করে রাজকন্যা সোনালীর উপর জাদু করে, আর রাজকন্যা সোনালীর চেহারা কালো আর কুৎসিত হয়ে যায়। আর তখনই লাবণ্যের চোখ যায় রাজকন্যা সোনালীর দিকে। না, এ কি হয়ে গেল আপনার রাজকন্যা? কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছ কেন? তোমার চিৎকার শুনে মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। রাজকন্যা, রাজ উদ্যানের পেছনের দিঘিতে আপনার মুখটি একবার দেখুন, আপনিও চিৎকার দেবেন। কি বলছো কি? আমার সুন্দর মুখের আবার কি হলো? রাজকন্যা সোনালী এরপর দ্রুত দিঘির কাছে গেল আর দিঘির জলে নিজের মুখ দেখে চিৎকার দিয়ে উঠল। এ কি? আমার রূপের এ কি হাল হলো? কিভাবে হলো? এই, কে আমার এই অবস্থা করলে? আমার সামনে হাজির হও। কি চাও কি তুমি? তখনই প্রকৃতি কন্যা রাজকন্যা সোনালীর সামনে এসে হাজির হলো। কে কে তুমি? আমি প্রকৃতি কন্যা। তোমাকে আমি তোমার পাপের শাস্তি দিয়েছি। তুমি নিজের রাগ অসহায় গাছের উপর ছেড়েছো। তুমি অকারণে একটা গাছ উপড়ে ফেলেছো, আর এটা করে তুমি পাপ করেছো। আর তাই আমি তোমার পাপের শাস্তি দিয়েছি। তাই বলে এই শাস্তি? আমি তো সামান্য একটা গাছ উপড়ে ফেলেছি। আর একটা গাছ উপড়ে ফেলেছি তো কি হয়েছে? আরো হাজারটা গাছ গড়ে দেব আমি। পাপ পাপই হয়, আর তুমি পাপ করেছো। বুঝতে পেরেছো? দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি যে আমার সুন্দর রূপকে খুব ভালোবাসি। আমি এই কুৎসিত রূপ নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমি মরে যাব। তোমার বোনের রূপ বিবর্ণ আর ফ্যাকাশে করে দিয়েছিলে না?
এবারে দেখো নিজের সাথে এরকমটা হলে ঠিক কেমন লাগে। এ কথা বলেই প্রকৃতি কন্যা সেই স্থান থেকে চলে যায় আর রাজকন্যা সোনালি কাঁদতে থাকে। লাবণ্য, এবারে কি হবে লাবণ্য? আমার যে 2 দিন পরে বিয়ে, আর এই রূপ দেখলে আমাকে তো রাজা জাহাঙ্গীর নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে না, আর রাজকুমার মেহমিদও আমার থেকে দূরে সরে যাবে। ভাববেন না রাজকন্যা, ভুলে যাবেন না আমাদের মাথার উপর ডাকিনী মা রয়েছে, উনি নিশ্চয়ই আপনাকে একটা পথ বলে দেবেন। তাড়াতাড়ি চলো লাবণ্য, তাড়াতাড়ি ডাকিনী মায়ের কাছে যেতে হবে। কিন্তু এর আগে আমার মুখ ওড়না দিয়ে ঢেকে ফেলতে হবে, ভয়ঙ্কর রূপের ব্যাপারে কেউ না জানতে পারে। এরপর রাজকন্যা সোনালি লাবণ্যকে সাথে নিয়ে যাত্রা শুরু করে ভূতডাঙ্গর পাহাড়ের উদ্দেশ্যে। কি ব্যাপার রাজকন্যা, আপনার তো এই সময় আসার কথা ছিল না, আর আপনি নিজের মুখ কেন ঢেকে রেখেছেন? সে উত্তর কি আমি তোমাকে দেব ইতল? আমাকে ডাকিনী মায়ের সাথে এক্ষুনি দেখা করতে হবে। কিন্তু এখন আপনি তার দেখা পাবেন না, তিনি ধ্যানে আছেন। ওদিকে রাজকুমার মেহমিদকে রূপালী কাঁদতে কাঁদতে বলে, রাজকুমার, আমার আগের রূপ তো আবার ফিরে এসেছে, দয়া করে এবারে আমার বোনকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসুন। অসম্ভব, আমি রাজকন্যাকে কথা দিয়েছি, আর আমি যে কথা দেই সেটা যে কোনো মূল্যে পালন করি, তাই আমাকে বুঝিয়ে লাভ নেই। কিন্তু রাজকুমার, এই বিষয় নিয়ে যদি তোমার আমার সাথে কথা বলার থাকে তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলে রাজকুমার মেহমিদ চলে যায় আর রূপালী মেহমিদকে পেছন থেকে ডাকতে থাকে। রাজকুমার, রাজকুমার, দয়া করে যাবেন না, যাবেন না রাজকুমার, আমার কথা শুনুন। লাভ নেই রাজবধূ, কোনো লাভ নেই। আপনি বরং এখন আমার সাথেই চলুন, আমরা ব্যঙ্গমা ব্যঙ্গমীর রাজা রানীর কাছে যাব। এই মুহূর্তে যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে তবে তারাই করতে পারবে। চলো তোতা, এক্ষুনি চলো। রূপালীকে নিয়ে তোতা বাইরে বেরিয়ে আসে। তোতা, ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজা রানী ঠিক কোথায় থাকে? কত দূরের পথ? পথ অনেক দূরে হলেও আপনি এই নিয়ে ভাববেন না। ঈগলরাজ, ঈগলরাজ, কোথায় আপনি? দেখা দিন। ঈগলরাজ তোতার ডাকে সেই স্থানে এসে উপস্থিত হয়। কি হয়েছে বন্ধু, আমাকে ডেকেছিলে তুমি? আমাকে ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজা রানীর কাছে যেতে হবে, আমাদেরকে সেখানে নিয়ে চলো। বেশ, রাজবধূ রূপালীকে নিয়ে আমার পিঠে উঠে বসো। এরপর রূপালী আর তোতা ঈগলরাজের পিঠে চেপে বসে। ঈগলরাজ আকাশপথে মেঘের রাজ্য পেরিয়ে উড়ে চলে দূর থেকে দূরে। তোতা, আর কত দূরের পথ? আমার যে খুব ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। তাছাড়া ব্যঙ্গমা ব্যঙ্গমী সব সময় ন্যায়ের সঙ্গেই থাকেন, তাই ওনাদের সহায়তা এখন আমাদের প্রয়োজন। উনি আমাদের ফিরিয়ে না দিলেই হয়, আমার তো কপালটা এমনিতেই খারাপ, তাই আর কি ভয় হয়। রাজবধূ, ভাববেন না, ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজা রানী খুব ভালো, ওনারা আমাদের প্রধান, আমাদের সব শক্তি আমরা তাদের কাছ থেকেই পাই। অনেক দূরের পথ পেরিয়ে ঈগলরাজ চলে আসে ব্যঙ্গমা ব্যঙ্গমের প্রাসাদে। এই হলো ব্যঙ্গমা ব্যঙ্গমের প্রাসাদ। রাজবধূ, আপনি তোতাকে নিয়ে ভেতরে যান, আমি বাইরেই আছি। আমার খুব ভয় করছে যে। আবার ভয়ের কথা বলছো? তোমাকে এখন অনেক সাহসী হতে হবে। মনে রেখো, তুমি শয়তানি শক্তির সাথে লড়াই করতে যাচ্ছ। তোতা এরপর রাজবধূকে সাথে নিয়ে প্রাসাদের ভেতরে যাওয়া শুরু করে। আর ওদিকে রাজকন্যা সোনালি ইতলকে বলে, কোনো বাধায় আমি আর শুনবো না, আমার এক্ষুনি ডাকিনী মায়ের সাথে কথা বলতে হবে, মানে এক্ষুনি কথা বলতে হবে। লাবণ্য, চলো আমার সাথে। রাজকন্যা সোনালি এরপর ইতলকে ধাক্কা দিয়ে লাবণ্যকে নিয়ে ডাকিনী মায়ের কক্ষে প্রবেশ করে আর ডাকিনী মায়ের ধ্যান ভেঙে যায়।
কি ব্যাপার সোনালি? ইতল তোকে জানায়নি আমি এখন ধ্যানে আছি, তারপরেও জোর করে আমার কক্ষে আসলি যে? মা ডাকিনি, আমি জানি, ইতল আমাকে বলেছিল, কিন্তু আপনি আমাকে একবার দেখুন, আমার সুন্দর রূপের কি অবস্থা হয়েছে একবার দেখুন। এই রূপ নিয়ে আমি রাজকুমারের সামনে কিভাবে যাব? তাই তো আমি অস্থির হয়ে পড়েছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু তোর কারণে আমার সব সাধনা নষ্ট হয়ে গেল। সেটা কি তুই জানিস? তুই এটা মোটেও ঠিক করিসনি। তখন রাজকন্যা সোনালি দৌড়ে ডাকিনী মায়ের পায়ে বসলো আর বলল, আপনি যা আদেশ করবেন আমি তাই করব, শুধুমাত্র আমার মুখটা ঠিক করে দিন আপনি। দয়া করুন ডাকিনী মা। তো বন্ধুরা, ব্যঙ্গমা বেঙ্গমের প্রাসাদে রূপালীর সাথে কি ঘটতে চলেছে, আর ডাকিনী মা কি সোনালীর রূপ ফিরিয়ে দেবে? জানতে হলে সোনা রূপার সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।